নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে আমি সৃজিতা। প্রত্যেক দিনের মতো দিনের শেষে আজকে কোথায় এসেছি, কোন বিধানসভা কেন্দ্রে যদি আপনাদের সেটা বলি, তাহলে বলতে হয় আমি এখন রয়েছে একেবারে খাস কলকাতায়, বা বলা যেতে পারে মধ্য কলকাতায়। অফিস, পাড়া, কোর্ট সবকিছু রয়েছে এখানে। যদি বুঝতে না পারেন তাহলে বলে দিই, আমি রয়েছে এই মুহূর্তে চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রে। চৌরঙ্গের ইতিহাস যদি আপনারা দেখেন, এর আগে নাম ভিন্ন ছিল, কিন্তু এই চৌরঙ্গিতে ভরা বাম আমলেও সেখানে তারা দাঁত ফোটাতে পারেন। বরং চৌরঙ্গি বরাবরই কংগ্রেসের একটা শক্তিশালী গড় ছিল। কে না লড়াই করেছেন এই বিধানসভা কেন্দ্র থেকে? এই বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করেছেন সিদ্ধার্থ শঙ্কর রায়, জিতেছেন। এই বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করেছেন ডক্টর বিধান রায়, এবং আপনারা জানেন যে এরা দুজনেই মুখ্যমন্ত্রী থেকেছেন আমাদের রাজ্যে। এবার সেই বিধানসভা কেন্দ্রে আগামী 2026-এর নির্বাচনে কি হতে চলেছে, কারা প্রার্থী এবং কোন প্রার্থীর কাছে আমি আজকে পৌঁছে গেছি, এই প্রার্থীর জন্যই কি এইবার বিধানসভা নির্বাচনের ফলাফল ওলটপালট হয়ে যেতে পারে। কোন প্রার্থীর কাছে যাচ্ছি আগেই বলবো না, চলুন দেখে নিই। আর আজকে এখন এই মুহূর্তে দিনের শেষে কথা বলবো বিজেপি নেতা তথা বিজেপি প্রার্থী সন্তোষ পাঠকের সঙ্গে। আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত দাদা। সবাইকে ধন্যবাদ, প্রণাম। আচ্ছা, বিজেপি প্রার্থীর সঙ্গে কথা বলবো, তবে তার আগে একটু ব্যক্তি সন্তোষ পাঠকের সঙ্গে কথা বলি। আপনি দীর্ঘদিন তো সোমেন মিত্রের সঙ্গেও থেকেছেন কংগ্রেসে, দীর্ঘদিন মানে দশকের পর দশক। নতুন একটা দলে যোগদান করা, নতুন সংগঠন, এই অভিজ্ঞতাটা কেমন? 2 সপ্তাহ তো হয়েছে বোধহয় মোটামুটি। এটা কোনো অভিজ্ঞতার কোনো বিষয় না। আমার তো রাজনীতি ছোটবেলা থেকে, স্কুল কলেজ লাইফ থেকে করে এসেছি, তো সেটার জন্য কোনো এরকম বোধ হয় না যে কিছু নতুন। হয়তো একটু নতুন দলে গেছি, কিন্তু বাকি তো সব একই। বাকি স্লোগান বদলে গেছে, ধরন বদলে গেছে। লোকজন অনেকে যারা আমাদের সঙ্গে কংগ্রেস করতো তারা বিজেপিতে ছিল, যেমন তাপস রায়, ওনার আমি ইলেকশনে ছিলাম 2000 সালে। তো খুব বেশি কোনো ভেদাভেদি নেই এতে। আচ্ছা, তা এখান থেকে আমি আরেকটা বিষয়, আজকে এটা মানে আজকেই ঘটেছে এই ঘটনাটা। আমরা দেখলাম এন্টালির বিধান ভবনে, সেখানে তুমুল বিক্ষোভ কংগ্রেস অফিসে, এবং এই বিক্ষোভটা কিন্তু কংগ্রেস ভার্সেস কংগ্রেস হচ্ছে। প্রার্থী তালিকা নিয়ে বিক্ষোভ, অভিযোগ শুভঙ্কর সরকার অর্থের বিনিময়ে প্রার্থী নির্বাচন করছেন বা প্রার্থী মনোনীত করছেন, এরকম লাগাতার অভিযোগ। সেটা একেবারে খাস কলকাতা হতে পারে বা মেদিনীপুর সহ বিভিন্ন জায়গা থেকে হতে পারে। আমার প্রশ্ন হচ্ছে যে মানে কংগ্রেসের এই ঘুণ ধরাটাই কি আপনাকে আরো মনে করালো যে আমি দল পরিবর্তন করব বা বিজেপিতে আসবো, এরকম কোনো বিষয় কি? না না না, আমি 40 বছর কংগ্রেস করলাম। প্রিয় দা, প্রণব দা, সোমেন দা, সুব্রত দা, 7খানা ইলেকশনে এর আগে আমি নিজে দাঁড়িয়ে লড়েছি। কাউন্সিলরের 4বার আর এমএলএর 3বার। তো সেটা দেখলাম যে কংগ্রেস আর সিপিএম এর অ্যালায়েন্সের মধ্যে যদি অ্যালায়েন্স না হয় তাহলে বুথের লোক নেই। আমি দেখলাম যে হয়তো বামফ্রন্টের কাছে ভোট নেই, কিন্তু প্রত্যেক বুথের বসার লোক আছে। তো তারা, আমি যে ইলেকশনটা লড়লাম, প্রত্যেক বুথে, অনেক বুথে দেখলাম কংগ্রেসের ছেলেরা নেই, আমাদের ওয়ার্কাররা নেই। কিন্তু নেই, বুথে বুথে তো আমাদের সংগঠনটা শক্তিহীন হয়ে গেছে। কিন্তু সব জায়গায় দেখলাম যে ওই বামফ্রন্টের ছেলেরা, কিন্তু কর্মীরা সব বুথে বুথেই ছিল। তো দেখলাম যে এবার তো অ্যালায়েন্সও হয়নি, আর বুথের লোক পাওয়া যাবে না। গত 21 নির্বাচনে যখন আমার ওই কাউন্সিলর ইলেকশনটা হলো, তখন আমি সকাল 5টা থেকে দেখলাম, ইলেকশন স্টার্ট হয় 7টায়, কিন্তু আমি দেখলাম যে 5টা থেকেই লোকজন, গুন্ডা বাহিনী, ওই মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি গুন্ডা বাহিনী, পুলিশের গুন্ডা বাহিনী এখানে জমায়েত হয়ে শুরু করে দিল। আর আমার মনে হলো 5000, মোর দেন 5000 লোক এখানে চলে এসেছে আমাকে হারাবার জন্য। আর পুলিশের বাহিনী ওরা রাস্তায় দাঁড়িয়ে আছে, আইএস, বড় বড় নামি খুব আইএস অফিসাররা। আমি গিয়ে ওদেরকে বলছি যে এরম ব্যাপার, ভেতরে অনেক ছেলেরা ঢুকেছে। বলছে আমার ডিউটি রোডের উপরে আছে, আমি পোলিং স্টেশনে আমার ডিউটি না। ওই যে বুথে যারা বসেছিল তাদেরকে
মেরেছে, মারার পর নিয়ে গিয়ে থানায় বন্ধ করে দিয়েছে। দুদিন আগে থেকে যে আমাদের অ্যাক্টিভ ওয়ার্কার যাদের হাতে 10-20-50টা ভোট আছে তাদেরকে পুলিশ আটকে নিয়ে এআরএস সেকশনে লালবাজার বন্ধ করে দিয়েছে। পুলিশ তুলে দুদিন আগে তো কিন্তু শুরু করে, যেদিন প্রচার শেষ হয় প্রচারের পর থেকে এরা শুরু করলো তাণ্ডব। আর প্রত্যেক যে ছেলেগুলোর হাতে যে 10-20টা ভোট আছে তাদেরকে অ্যারেস্ট করতে শুরু করলো। কালে আমার এই ওয়ার্ডে 40,000 ভোটার ছিল, তার মধ্যে 6,000 ছিল ওই গুজরাটি ভোটার, মারওয়াড়ি ভোটাররাও ছিলেন, তারপরে পাঞ্জাবিরাও ছিলেন, উড়িয়া ভাইরা ছিলেন, উৎকলবাসীরা ছিলেন। তো তারা কিন্তু ওই গুজরাটিরা সব চলে গেছে এখান থেকে, বেশিরভাগ চলে গেছে ওই টালিগঞ্জ বা ভবানীপুর ওদিকে চলে গেছে। তো তাদের সঙ্গে কথা বলে যে আমি বুঝলাম যে ওরা তো একটু ব্যবসার জন্য ভয় পায়, কিন্তু ভেতরে ভেতরে ভোট বিজেপিকে ওরা দেব। হ্যাঁ, ওরা খুব। আমি একটু আপনাকে বাধা দিচ্ছি, আপনি যখন গুজরাটি প্রসঙ্গটা বললেন, আমি কেন বাধা দিচ্ছি, মহুয়া মৈত্র সাংসদ তিনি তো মাঝে মাঝেই নানা কথা বলেন, যেমন বলেন যে টিএমসি কে ভোট না দিলে বাঙালি নয়। বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গে সমস্ত ধরনের মানুষ বসবাস করে এবং বাঙালি বসবাস করে, সবাই বসবাস করে। যাই হোক, তিনি সম্প্রতি আরেকটা কথা বলেছেন যে গুজরাটিদের কি অবদান থেকেছে আমাদের দেশকে স্বাধীন করাতে, এই মন্তব্যটা তিনি বাংলায় বসে বলছেন। তাহলে বাংলার যারা গুজরাটি মানুষ রয়েছেন, ইভেন ভবানীপুর আপনি নিজে বললেন, তাহলে সেই মানুষগুলো আর গিয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে? আমি তো ওই মহুয়া আমাদের সঙ্গে অনেক আগে একসঙ্গে আমরা রাজনীতি করতাম, আমার এখানে খুবই আসতো, আর এটা নিয়ে আমাকে মেসেজও করেছে মহুয়া মিত্র। তো ও তো শিক্ষিত মহিলা, ও যদি এরম বলে তাহলে খুব দুঃখের বিষয়। মহাত্মা গান্ধী তো গুজরাটের লোক, ক্ষমতায় থাকার জন্য মমতা ব্যানার্জি উনি এসব বকাবকি সব করছেন যে কোনোভাবে যে ওই মাইনরিটি ভোটটা উনি পাচ্ছেন, কিন্তু এবার পাওয়ার কিছু নেই। আর আমাদের দলের যে সিদ্ধান্ত, যা আমি বেশি দিন তো হয়নি, কিন্তু আমি জিজ্ঞেস করলাম অনেক ওই আমাদের নেতাদের থেকে, তার বলে যে আমরা তো মুসলিম ভাইদের বিরোধী না। আর এই আমার পাশে ভাইটা বসে আছে, এই অনেক দিন ধরে বিজেপি করে, দীর্ঘদিন ধরে বিজেপি কথা বলবো। তবে আমরা পরের পয়েন্টে যাওয়ার আগে একবার মহুয়া মৈত্র এই গুজরাটিদের প্রসঙ্গে ঠিক কি বলেছেন একবার সেটা আপনারা শুনে নিন, তারপরে আসছে। Who were the Gujaratis? Can you name me one Gujarati who was there? Apart from your big hero, Veer Savarkar, who only wanted to sit and write apology letters. Please let us know. Please let us know. We led the war on independence against the British. Who were the Gujaratis? When you go to Kalapani, who do you see? Can you name me one Gujarati who was there? দাদা, আপনি তো দীর্ঘদিনের কাউন্সিলর, আমাকে একটা সত্যি কথা বলুন, এই পুরসভাটার অবস্থাটা কি? পুরসভার রাজকোষে কিছু রয়েছে? পুরসভাটা আদৌ কাজ করতে পারছে? পুরসভার রাজকোষে কিছুই নেই, শুধু ওই অবৈধ নির্মাণ করে যত ইনাদের কাউন্সিলর বা ওই মেয়র পরিষদ এইসব ইনাদের ওই নিজের টাকা নিজে এরা যত আছে সব অনেক বহু পরিমাণে এরা টাকা পয়সা করেছে, কোষাগারে কিছু নেই। যারা কন্ট্রাক্টর আছে তারা আমার মনে হচ্ছে 2 বছর 3 বছর ধরে টাকা পয়সা পায়নি। তাহলে তারা কাজ কেন করবে? কাজ ওরা জানে যে গভর্নমেন্টেরই, আজ না হলে কালকে পাবে। হ্যাঁ, তো মন্দিরও আছে, জগন্নাথ মন্দির, এটা জগন্নাথ মন্দির, এটা খুব আমার উপরে। আমি সকালে, আমি তো এখানেই থাকি, আমি এখানে এসে রোজ পুজো করি, আর জগন্নাথজির খুব বড় আশীর্বাদ আছে। মেয়র পরিষদ আছে বা মেয়র সাহেবের যারা সাঙ্গ আছে, তাদের ঠিক করা আছে এই লোকগুলোর হাতে মাধ্যমেই উনি টাকা খাবেন। আপনারা তো নারাদা সারাদা দেখেছিলেন, মেয়র সাহেব 5 লাখ টাকা খাচ্ছেন, যেখানে 50 লাখ টাকা পাবেন সেটা আরো বেশি। হ্যাঁ, কিন্তু ওই ইডি সিবিআই এর ভয়ে 2 দিন জেলে ছিলেন, আমি দেখাও করতে গেছিলাম, খুব কাঁদছিলেন জেলের উনি। তো ওই ভয়ে উনি, ওনার সাঙ্গ আছে এখন যারা ওই টাকা পয়সাটা নেয়, আর যদি টাকা পয়সা না হয় তাহলে ওনারা ভাঙতে চলে আসবেন। বরাবর তো এইভাবেই চলছে। হ্যাঁ, বরাবর এইভাবেই চলে, কিন্তু অতটা ওনার কোনো নেই যে উনি লোকের ব্লাড ডোনেশন করে, যেভাবে আমরা উঠেছি, লোকের সেবা করে আমরা একটা জায়গায় আছি, সেসবগুলো সেবা উনি করেননি কোনোদিন। হ্যাঁ, আর এই হাওয়ায় যেটা হয় না, হাওয়ায় আর ছাপ্পা, এবার হাওয়া কি বলছে, হাওয়া আর ছাপ্পা মতন কাজ হলো না। এবার জ্ঞানেশ কুমার ওনার খুব খারাপ,
মোদিজি খারাপ, সবাই খারাপ হয়ে গেছে এখন। আচ্ছা আমি একটা কথা বলি, এই চৌরঙ্গী বিধানসভাটা মোটামুটি কিরকম ধরনের মানুষের বসবাস, মানে মিক্সড কালচার নাকি একই ভাষাভাষীর মানুষের বসবাস, তার উপরেও কিন্তু ভোট অনেকটা ডিপেন্ড করে। এটা মিনি ইন্ডিয়া, মিনি ইন্ডিয়া, মানে সব ধরনের মানুষ আছে, সব জায়গার লোক এখানে পাবেন। পাঞ্জাবিরাও আছে এখানে, গুজরাটি, মারওয়াড়ি, বিহার, উত্তরপ্রদেশ, সব জায়গায়, মধ্যপ্রদেশ, সব জায়গারই লোক এখানে আছে। হ্যাঁ, মিনি ইন্ডিয়া এটা। সব ধরনেরই লোক এখানে আছে, কিন্তু বেশিরভাগ সব ছোটো মোটো ব্যবসা হেনা তেনা সব আছে। হ্যাঁ, তো ওই যে যারা এই হকার নিয়ে, যেরকম হকার বসিয়ে, ওনাদের নেতারা আগে তো সব ছিল, যারা বামফ্রন্টে ছিল তারা ডিগ্রেডের যা নেতারা, ওই ডিগ্রেড নেতারা সবাই জয়েন করেছে তৃণমূল। হ্যাঁ। আর তৃণমূল হয়ে ওরা খাঁটি তৃণমূল হয়ে গেছে, তৃণমূলই। ওরা আবার পার্কিং করে, সেখান থেকে টাকা তোলে, হকার করে, ওই টাকাগুলো তুলে নেতাদের দেয়, পুলিশকে দেয়। এই যে টাকা তোলার যে দুর্নীতি, এগুলো বন্ধ হবে। আমি আমাদের এখানে এই যে হকারগুলো বসে, হ্যাঁ, আমি এটা অনেকটাই করেছি, পুলিশ টাকা তোলে না। আচ্ছা, মানে আপনি আটকেছেন এটা আটকে ছিলাম আমরা, কিন্তু আমি তো হকার ইউনিয়ন করি না বা কোনো ইউনিয়ন করি না আমি। কিন্তু আমি ওই পেটের জন্য যারা করে তাদের সাথে আমি কোনোদিন কারোর মানে জোর করে ফুটপাতে বসবে না, হ্যাঁ সব করি না আমি। অনেকে গরিব মানুষগুলো বাইরে থেকে এসছে, মেদিনীপুর, হেনা তেনা, উলবেড়িয়া, এরা যারা বসে আছে এখানে, দিনের বেলা আমি আমার অ্যাবসেন্টে আপনি যদি গিয়ে খবর নেন এদের থেকে, ওরা বলবে যে কোনোদিন কারোর থেকে 1 পয়সা নিই, আর যে যখন এসছে আমার এখানে বলে লাগিয়ে নাও। হ্যাঁ, পুলিশকে বলে দিয়েছি টাকা নেবে না। তো এরা যারা যত বসে আছে, আমার অ্যাবসেন্টে আপনারা যাই খবর নেবেন, কারোর থেকে কোনোদিন আমাদের কোনো ছেলেরা 1 পয়সা কোনো নেয়নি। আমি একটু বাকিদের সঙ্গেও কথা বলি। দাদা, আপনার নাম কি দাদা? এমডি ইসমাইল। আচ্ছা, আপনি বলুন তো, এই বিধানসভা ভোটে কি হতে চলেছে, কি হবে, কি ফলাফল হতে পারে, কি মনে হয়? এখন তো যেরকম মমতা ব্যানার্জি মুসলমানকে বোকা বানাচ্ছে, মমতা ব্যানার্জি মুসলমানকে বোকা বানাচ্ছে, এত সুবিধা দিচ্ছে আপনাদের, বলছেন উনি আছেন বলেই আপনারা ভালো আছেন। না 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 না, এরকম কোন, ইমাম ভাতা দিলেন সম্প্রতি, ও দিলে কি হয়, চাকরি নেই। তারপরে আপনি দেখে নিন শিক্ষামন্ত্রী কিরকম আছে আমাদের এখানে। আর তারপরে যুব সাথী তো সবার জন্য আছে, সবার জন্য আছে, তো উনি বলছেন কত লোক পাচ্ছে। আমাদেরকে কোনো যোজনা চাই না। যেখানে আরজিকল ঘটনাটা দেখে নিন, যখন যে স্টেটে মেয়েদের সুরক্ষা নেই, ও স্টেট কিরকম স্টেট? রেজাল্ট কনফার্ম আছে আমাদের, রেজাল্ট কনফার্ম। একদম রেজাল্টটা কি আমি একটু জেনে নিই। রেজাল্ট অ্যানাউন্সমেন্টের আগে 10 দিন এখানে লেট হয়েছে, ঠিক আছে। এখানে যিনি তৃণমূলের প্রার্থী আছেন নয়না বন্দ্যোপাধ্যায়, হয়তো 10 দিন ভালোভাবে ঘুমিয়েছে, কিন্তু 2 দিন আগে যখন অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে সেদিন দিয়ে নয়না বন্দ্যোপাধ্যায়ের ঘুমটা উড়ে গেছে। উনি আপনি তো খবর নিন, 3 বারের বিধায়ক, তো 3 বারে থাকলে কি হয়, 3 বারে তো ছাপ্পা চলেছে, এবার তো ছাপ্পা করতে পারবে না। কিন্তু যারা ভোটার আছে তারা একজনইকে চেনে, সন্তোষ পাঠককে চেনে, সন্তোষ পাঠক ছাড়া কাউকে চেনে না। আরে বাবা, তাহলে বিজেপি আসছে আপনি বলছেন চৌরঙ্গী বিধানসভা? পুরো বাংলাতে বিজেপি সরকার করছে, আর চৌরঙ্গী আমরা ভালো ভোট দিয়ে জিতছি। আচ্ছা, কত, কি মনে হচ্ছে কি কত ভোটে আপনারা জিততে পারবেন? কারণ লাস্ট বারে পার্থক্য অনেকটা ছিল, প্রায় আমি যদি খুব ভুল না হই 60% বেশি ছিল পার্থক্য। না, আমি তো জ্যোতিষাচার্য না, কিন্তু মানুষের উদ্বেগ বুঝেছি হ্যাঁ। যে মানুষ এবার আমাকে আশীর্বাদ করবে, হ্যাঁ। আমি এবার জিতবো। কত ভোটে জিতবো সেটা তো কিন্তু জিতবেন এটা কনফার্ম? এটা কনফার্ম যে জিতবো এবার। আচ্ছা ঠিক আছে, চলো একটু কথা বলতে বলতে এগিয়ে যাই। আমি এটাকে প্যাকেজ দেখাবো, একটা প্রতিবেদন দেখাবো, তারপরে আমি আসছি সন্তোষ পাঠকের কাছে। ঘড়ির কাঁটায় তখন প্রায় দুপুর 1টা। হাজরা মোড় থেকে যখন অমিত শাহর মিছিল শুরু হলো তখন পথে তিল ধারণের জায়গা নেই। ভবানীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর মনোনয়ন পর্ব বলে কথা। শুভেন্দুর পাশে স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক লহমায় বদলে গেল রাজনৈতিক মহলের সমীকরণটা। হাজরা মোড় থেকে সার্ভে বিল্ডিং পর্যন্ত দীর্ঘ পথ। সেই জনসমুদ্রের আবহে অমিত শাহর বার্তা পরিষ্কার, বাংলার অপশাসন থেকে মুক্তি পেতে গেলে শুরুটা হতে হবে এই ভবানীপুর থেকেই। के कोने कोने में एक ही आवाज है, इस सरकार को बदल दो, ममता बनर्जी को बाय बाय टाटा कर दो। पूरे बंगाल की जनता मांग कर रही है कि महान पश्चिम बंगाल के अंदर परिवर्तन होना चाहिए।
রোড শো শেষে বৃহস্পতিবার সার্ভে বিল্ডিং এ মনোনয়ন জমা দিলেন ভবানীপুরের হেভিওয়েট বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। মনোনয়ন জমা দেওয়ার পর সার পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদও নিতে দেখা গেল শুভেন্দুকে। ভবানীপুর নিয়ে তৃণমূলের অন্দরে বইছে চোরা স্রোত। শুভেন্দু অধিকারীর বক্তব্যে এদিন ছিল সেই আক্রমণেরই ঝাঁঝ। তার দাবি, ভবানীপুর আর কারো সেফ জোন নয়। নন্দীগ্রাম হবে ভবানীপুর, তো মমতা ব্যানার্জি আবার হারবে, বাংলাতে পরিবর্তন হবে, মোদীজির নেতৃত্বে সরকার হবে। শুধু শুভেন্দু অধিকারী নন, এদিন একসঙ্গে মনোনয়ন জমা দিলেন রাসবিহারী, বালিগঞ্জ ও চৌরঙ্গী কেন্দ্রের বিজেপি প্রার্থীরাও। তবে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন সেই নন্দীগ্রামের জয়ী সেনাপতি। সার হুঙ্কার আর শুভেন্দুর চ্যালেঞ্জ সব মিলিয়ে হাই ভোল্টেজ রাজনীতির ভরকেন্দ্র এখন দক্ষিণ কলকাতার এই কেন্দ্রটি। বিজেপির রণকৌশল অত্যন্ত স্পষ্ট। মমতা বন্দ্যোপাধ্যায়কে তার নিজের পাড়ায় ঘিরে ধরে স্নায়ু চাপে রাখা আর মাননীয়ার অহংকার চুর চুর করা। অমিত শাহর উপস্থিতিতে বৃহস্পতিবার ভবানীপুরের রাস্তায় মানুষের যে উন্মাদনা দেখা গেল, তা যেন 2021-এর নন্দীগ্রাম বিধানসভা ভোটের ফলেরই পুনরাবৃত্তি। খাস তালুকে তৃণমূলের সর্বাধিপতির আধিপত্যে ধস। এখন যেন শুধু সময়ের অপেক্ষা। মাননীয়ার গড়ে এবার 4 মে দেখতে চলেছে শুভেন্দুর থাবা। রিপাবলিক বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় এই সম্প্রতি আলু চাষিদের বিষয়ে বলেছেন শস্য বীমা তাদের জন্য রয়েছে। শস্য বীমাটা কখন দেওয়া হয়? যদি ফসলের ক্ষতি হয় তখন শস্য বীমা দেওয়া হয়, কিন্তু এখন তো এত আলুর দাম পড়ে গেছে যে চাষিরা লাভ পাচ্ছে না। 10 টাকা কেজি থেকে যদি আলু পাওয়া যায় চাষিরা তো মারা যাবে। এই বিষয়ে কি মনে হয় যে রাজ্য সরকারের কোনো পদক্ষেপ আছে কৃষি ক্ষেত্রে? বলুন দাদা। কোনো ওনার এই কৃষি নিয়ে বা গরিব মানুষের জন্য কোনো পদক্ষেপ নেই। আর উনি যে এই যে কন্যাশ্রী বা রূপশ্রী, বঙ্গশ্রী যে এসব দিচ্ছেন, ওটা তো আমরাও আমাদের যে গভর্নমেন্ট আসবে, আমরাও আমাদের এসে দেওয়া আছে যে আমরা 3000 করে, উনি যে 1500 টাকা দিচ্ছেন আমরা 3000 করে দেব। আর ওই আমাদের নরেন্দ্র মোদী যেখানে যেখানে ওনার আমাদের বিজেপির সরকার আছে, সেখানে আমার মনে হচ্ছে যে যারা এই কৃষিতে যাদের ক্ষতি ক্ষয় হয় তাদের জন্য একটা ভালো পরিমাণের টাকা পুরো ভারতবর্ষে 18টা স্টেটে বিজেপি এখন আছে, তো সেখানে তো একটা খুব ভালো টাকা ওই গরিব মানুষের জন্য যারা কৃষিতে নষ্ট হয় তাদের জন্য সব দেয়। একটাও শিল্প আসেনি। যে ছিল ন্যানো যেটা আসছিল সেটার বন্ধ পর, আর যত যারা ছিল ওই বড় বড় বিজনেসম্যান, ইন্ডাস্ট্রিস্ট, তারা ভয় পেয়ে গেছে। এমনকি বছর বছর, আমি একটু বাধা দিলাম দাদা আপনাকে, বছর বছর বিজনেস সামিটটা হয় কিন্তু শিল্পটা আসে না। আমি একটু পরবর্তী প্রশ্নে যাই, দেখি এটার উত্তর সন্তোষ পাঠক কিভাবে দেন। বাবরির অবসান ঘটিয়ে রাম মন্দির করা, এটাই কংগ্রেসের বিরোধিতা ছিল। আপনি 2 সপ্তাহ হলো বিজেপিতে জয়েন করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে রাম মন্দিরটা যে গঠিত হয়েছে, তৈরি হয়েছে, আপনি এটাকে এখন কিভাবে দেখেন? ভোটের জন্যই ইনারা এখানে যে মন্দির বানিয়েছেন, আমাদের এই জগন্নাথ মন্দির, মানে এখানকার মানুষের দেখাবার জন্য যে আমি শুধু মুসলিমদেরকে নিয়ে যাই না, আমি ওই জগন্নাথ মন্দির আমি তৈরি করেছি, আর আমি আরো মন্দির তৈরি করব, এটা দেখাবার জন্য। কিন্তু একটা দিকে উনি মানে বিভেদ করছেন ধর্মের মধ্যে, হিন্দু মুসলমানকে বিভেদ করছেন। এটা তো বলে যে বিজেপি নাকি সব থেকে বেশি বিভেদ করে। না, বিজেপি তো বিভেদ করার এরকম কিছু নেই। বিজেপি বিভেদ করেনি। বিজেপি শুধু চাইছে যে রাষ্ট্রবাদী মুসলিম যারা আছেন এখানে, তারা সব ইন্ডিয়ান, আমরা তাদের একজনকেও বাধ্য করবো না এখান থেকে ছেড়ে দিই। কিন্তু যারা বাইরে থেকে এসছে তাদেরকে আটকানো কিভাবে যায়, যে আমরা এখানে ইন্ডিয়ান হিন্দুরা বা আরো যারা থাকে তারা এখানে সুস্থভাবে থাকতে পারে, সেটাই উদ্দেশ্য। সেটা তার বাইরে তো কোনো এরকম উদ্দেশ্য না। যেমন আমি পরের প্রশ্নে আসি, সেটা হচ্ছে যে এবার একটু অন্যরকম প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায়ের গান শুনেছেন? হ্যাঁ, অনেক নাটক শুনেছি ওনার। না ভালো লাগে গান ভালো লাগে। আমি তো ওনার অনেক নাটক, আমি তো অনেকদিন ছিলাম রিলায়েন্সেও, আমরা অনেক কাজ করেছি, আমরা অনেক ত্যাগ করেছি ওনার জন্য, অনেকদিন জেলে থাকতে হয়েছে। তো উনি নাটকটা খুব ভালো করেন। এরম নাটকবাজ আমাদের মনে হচ্ছে না যে বাংলা কেউ নাটকবাজ এরম আছে। মানে উনি কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস, মুখ্যমন্ত্রী, আপনি বলছেন কোট আনকোট নাটক, এটা ওনার ধারাবাহিক ভাবে চলছে একদম ইয়াং কাল থেকে। ধারাবাহিক ভাবে আপনারা দেখুন, গত ইলেকশনে দেখলেন যে এবার হারলেন উনি। উনি তো খুব নাটক করে, পায়ে কোনো চোট লাগলো না, টিভিতে আমরা দেখতে পেলাম, কোনো কিছু হয়নি। কিন্তু উনি
নিজেকে সাজিয়ে দিলেন যে আমাকে পায়ে মেরেছে সেটার জন্যই আমরা ওই দেখবে আপনার ভোট দেবেন আমাকে। নমস্কার। আচ্ছা ঠিক আছে, এখানটা একটু দাঁড়াই, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। একটা ছোট্ট র্যাপিড ফায়ার রাউন্ড করবো। অনেকে নমস্কার করছেন, আমি তাদের কাছেও যাবো। একটা র্যাপিড ফায়ার রাউন্ড হবে, দুটো করে বলবো, আপনাকে একটা নাম চুজ করতে হবে, ঠিক আছে? শুভঙ্কর সরকার, অধীর রঞ্জন চৌধুরী, কংগ্রেস সভাপতি হিসেবে কাকে এগিয়ে রাখবেন? অধীর রঞ্জন চৌধুরী। দিলীপ ঘোষ না শুভেন্দু অধিকারী, কার আমলে বিজেপি বেশি শক্তিশালী? না, সেটা শুভেন্দু অধিকারী। আচ্ছা দিলীপদাও কিন্তু খেটেছেন কিন্তু, মানে যদি নিচের ইট ভালো না থাকে তাহলে উপরটা কি করে উপরটা না। আচ্ছা, শুভেন্দু অধিকারী না শ্রমিক ভট্টাচার্য, কাকে বেশি পছন্দ? না না, দুজনকে পছন্দ। না একটা নাম বলুন। আমি তো বললাম একসাথে বলে দুজনকে পছন্দ আমার। আচ্ছা, তৃণমূল বেশি বড় প্রতিদ্বন্দ্বী নাকি বাম বেশি বড় প্রতিদ্বন্দ্বী, নাকি আপনি সবে কংগ্রেস ছেড়ে এসেছেন তাদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করছেন এখানে? এই বিধানসভা নির্বাচনে? এই বিধানসভা তৃণমূল। আচ্ছা, অভিষেক ব্যানার্জি না রাহুল গান্ধী, যদি একটা নাম চুজ করতে হয়? কি মানে কি? মানে নতুন নেতা হিসেবে যদি একটা নাম চুজ করতে হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় না রাহুল গান্ধী, তাহলে কাকে আপনি চুজ? না, এখন তো আমার তো দলের নেতার নাম বলবো না। আচ্ছা, এবার দুটো নাম বলি, মল্লিকার্জুন খার্গে, নিতিন নবীন। নীতিন নবীন। আচ্ছা, বহরমপুর কেন্দ্র কাকে বেশি দেখতে ভালো লাগে? সুব্রত মৈত্র ছিলেন এবং অধীর রঞ্জন চৌধুরী। এমনি একটা আমি জানি না ওখানে আমাদের বিজেপির ক্যান্ডিডেট জিতেছিলেন উনি, কিন্তু এমনি নামের ইতে দেখা যায় তো অধীর রঞ্জন চৌধুরীর একটা নাম, দীর্ঘদিনের নেতা। একটা ব্রান্ড ছিল কালে উনি, তো কাজী অধীর রঞ্জন চৌধুরী নাম ওনার। আচ্ছা, ধন্যবাদ দাদা। আমরা সন্তোষ পাঠকের সঙ্গে কথা বলছিলাম, বিজেপি প্রার্থী চৌরঙ্গি থেকে, তার সঙ্গে কথা বলছিলাম এবং তিনি একদম সপাটে উত্তর দিয়েছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু ভোটের পর অর্থাৎ 4 মে চৌরঙ্গি বিধানসভায় বিজেপি সপাটে উত্তরটা দিতে পারে কিনা সেই দিন আমরা দেখব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।